তো ডুয়েন জনসন দ্য রককে আমি বহুবার গালাগালি দিয়েছি বিকজ সে প্রত্যেকটা সিনেমাতে মানে রকই প্লে করে, মানে নিজের যেটা পার্সোনা, রিয়েল লাইফ পার্সোনা, সেটাকেই আর কি সে সিনেমার মধ্যেও প্লে করে। এবং এরকম বহু ছবি সে বানিয়েছে যেখানে সেই সেম টাইপের অ্যাক্টিং করেছে এবং সেটা পুরোপুরি ইটস অল অ্যাবাউট অ্যাকশন অ্যান্ড অল। প্রচুর ছবি হয়েছে, সেগুলোকে ক্রিটিসাইজও করেছে। কিছু কিছু তার মধ্যে ভালোও ছিল একটা টাইমে। রক কিছু কিছু ভালো ছবিও করেছে, আমি বলবো না খারাপ ছবি সব করেছে, অনেক ভালো ছবি আছে। রানডাউন খুব ভালো ছবি, মানে যেটা নাম হচ্ছে ওয়েলকাম টু দ্য জঙ্গল বা ওয়াকিং টল, এরকম অনেকগুলো ছবি আছে ভালো বেশ। তো যাই হোক, বা একটা ফিল্ম ছিল ফাস্টার বলে, ওই ফিল্মটা ভালো ছিল। তো কিছু ভালো ছবি করেছে, বাট তারপরে একটা টাইমের পরে এই জুমানজি ইত্যাদি এক টাইপের, তারপরে ওই রেড নোটিস ইত্যাদি এগুলোতে একই টাইপের। বাট আজকে লোকটা যখন নিজের কেরিয়ারের বেস্ট পারফরমেন্সটা দিল এবং পুরো মানে ক্যারেক্টারটা যেন হয়ে উঠলো, মানে আপনি দেখে বুঝতেই পারবেন না যেটা ডুয়েন জনসনকে দেখছি। আর এবং সেই ছবিটা এবং এই যে ছবিগুলোর কথা এতক্ষণ বলছিলাম, সেগুলো প্রত্যেকটা বক্স অফিসে সফল ছবি, বিশাল ব্যবসা করেছে। আর সেখানে এই ছবিটা যেখানে মানুষটা প্রচুর খেটে পরিশ্রম করে অভিনয়টা করলো এবং বেস্ট পারফরমেন্স দিল, সেই ছবিটা বক্স অফিসে চললো না। আমি স্ম্যাশিং মেশিনের কথা বলছি, ছবিটা দেখলাম। মানে সব থেকে প্রথম পজিটিভ ছবিটার হচ্ছে রকের পারফরমেন্স, রকের যে ট্রান্সফরমেশন, রক যেভাবে প্রস্থেটিক করেছে এবং পুরো ক্যারেক্টারটার মধ্যে যেভাবে পুরো ঢুকে গেছে, আউটস্ট্যান্ডিং লেগেছে আমার এই ছবিটা। অ্যাকচুয়ালি কি হয় না, মানে এই রক মানে যে নিজের ইমেজটা হয়ে গেছে যে অ্যাকশন এন্টারটেনার, লার্জার দ্যান লাইফ স্পেকটাকেল ছবি, এই ধরনের ছবি বানিয়েছে, তো অডিয়েন্স এক্সপেক্টও তাই করে। স্পোর্টস ড্রামার, এটা তো বেসিক্যালি স্পোর্টস ড্রামা একটা, যেটা 90s শুরু হচ্ছে, আর্লি 2000 শেষ হচ্ছে। এটা একটা বেসিক্যালি একটা ডকুমেন্টারি, যেটা নাম স্ম্যাশিং মেশিন, সেটার উপরই বেস করে এই ছবিটাকে বানানো হয়েছে। এবং দর্শক রককে দেখি ভাবছে, এক্সপেক্ট করছে যে একটা স্পোর্টস ড্রামার যে টিপিক্যাল টেমপ্লেট হয়, রাইস ফল অ্যান্ড রাইস, সেরকম কিছু হবে। একটা লোক, সে হয়তো বড় রেসলার হবে, তারপরে ডাউন অ্যান্ড আউট হয়ে যাবে, তারপরে তার একটা কামব্যাকের গল্প, অ্যাকশন ইত্যাদি, সেগুলোর উপর বেশি ফোকাস করবে, এরকম একটা ছবি হবে। এই এক্সপেকটেশনটা ভুল সেট হয়ে গেছে, সেই কারণেই হয়তো বক্স অফিস হয়নি। বাট মানে এটা ডিরেক্ট করেছে যে স্যাফডি ব্রাদার্সের বেনি স্যাফডি ডিরেক্ট করেছে, এডিট করেছে। তো তার একটা স্টাইল আছে, ইট ইজ মোর অফ এ ড্রামা, ইট ইজ মোর অফ এ ক্যারেক্টার স্টাডি, দ্য ফিল্ম ইজ এ ক্যারেক্টার স্টাডি। মানে এটা আপনি বলতে পারেন ইটস নট এ রকি ওয়ে, মানে রকিকে আমরা যদি স্পোর্টস ড্রামার ক্ষেত্রে ধরি, রকির অ্যাপ্রোচটা এই সিনেমার অ্যাপ্রোচ নয়। এই সিনেমার অ্যাপ্রোচ ইজ মোর অ্যাবাউট আমাদের মার্টিন স্কোরসেজির যে এই ছবি ছিল রেজিং বুল, যেরকম কি ছিল, ওই জ্যাক ল্যামোটার ক্যারেক্টার স্টাডি ছিল পুরোপুরি, যে ক্যারেক্টারটা কিভাবে তার পার্সোনাল লাইফ, তার রিং দুটোকে এফেক্ট করছে, কি হচ্ছে তার টক্সিসিটি, লোকটা কিভাবে নিজেকে নষ্ট করেছে, তার ডাউনফল ইত্যাদি, তার পার্সোনাল লাইফে তার ওয়াইফের সাথে ঝামেলা ইত্যাদি, সেই সব জিনিসপত্র। ইটস মোর অফ আ ক্যারেক্টার স্টাডি, হিউম্যান ড্রামাটাকে বেশি ফোকাস করা ছিল সেই ছবিটাতে। আউটস্ট্যান্ডিং ফিল্ম রেজিং বুল, তো সেটার মধ্যেই অ্যাপ্রোচটা দিয়েছে। বাট রেজিং বুলের থেকে এটা কিভাবে আলাদা, একটা যে এক তো ট্রিটমেন্টে আলাদা, রেজিং বুল অনেক বেশি একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লুক অ্যান্ড ফিল, একটা ড্রামাটা আরো বেশি হাই, ঠিক আছে, অ্যাকশন যখন হচ্ছে একদম এরকম রক্ত পুরো বেরোচ্ছে পিচকিরির মতো, সেই সব জিনিসপত্র, মানে ড্রামাটাইজেশন, পুরো জিনিসটাই ড্রামাটিক ভাবে। এখানে বেনি স্যাফডি যেটা করেছে, এটাকে মানে ডকুমেন্টারি থেকে অ্যাডাপ্ট করে সিনেমাটা বানিয়েছে এবং সেইটাকে একটা ডকুমেন্টারির মতোই লুক অ্যান্ড ফিল দিয়েছে। তো জিনিসপত্রগুলো অতটা গ্ল্যামারাইজড নয়। এবং কি হয় যে একটা স্পোর্টস ফিল্মে আপনি যেরকম সাউন্ড ট্র্যাক এক্সপেক্ট করেন, তার থেকে ডিফারেন্ট একটা অন্য রকমের এক্সপেরিমেন্টাল সাউন্ড ট্র্যাক দিয়েছে, যেটা আপনাকে একটা অদ্ভুত রকমের ফিলিং দেবে। জেনারেলি একটা ইউএফসি ম্যাচ দেখলে যে আমাদের ভিতরে যে অ্যাড্রিনালিন রাশ হয়, বাট সেখানে মিউজিকটাই পুরো পাল্টে দিয়েছে এবং সেটা আপনাকে একটা অন্য রকমের ভাইব দেবে পুরো। তো সেইখান থেকে এই যে ট্রিটমেন্টটা, মানে যে ক্যামেরা যেন অবজার্ভ করছে, ইটস মোর লাইক এ ডকুমেন্টারি, সেরকম একটা অ্যাপ্রোচ, তার সাথে এরকম একটা এক্সপেরিমেন্টাল মিউজিক। সো মানে ট্রিটমেন্ট ওয়াইজ ড্রামাটাইজেশনটা একটু অন্য রকমের, রেজিং বুলের থেকে আলাদা। আর আরেকটা দিক হচ্ছে কি, রেজিং বুলে ক্যারেক্টার স্টাডি ছিল এবং পার্সপেক্টিভটা পুরোটাই ছিল যে জেক লেমোটার। এখানে কিন্তু এই যে মার্ক যে ক্যারেক্টারটা, মানে যেটা রক প্লে করছে, তার দিকটা তো রয়েছে, এবং এমিলি ব্লান্টের যে দিকটা, এই দুটো ক্যারেক্টার যে পার্সোনাল লাইফে ঝামেলা হচ্ছে, এই হচ্ছে ব্যাক অ্যান্ড ফোর্থ যাচ্ছে, পুরো সম্পর্কটা যেভাবে ওদের এগোচ্ছে, সেই জিনিসপত্রগুলো, একটা টক্সিসিটি, সেটা ওর লাইফে কিভাবে এফেক্ট করছে। আচ্ছা, মেয়েটাও ইগনোর্ড ফিল করে যে ও যেভাবে অন্য প্লেয়ার্সদের সাথে বিহেভ করে, সেইভাবে মেয়েটার সাথে বিহেভ করে। তো সেই পুরো দিকটা, ওই রিলেশনশিপের ব্যাপারটা, আমার মনে হয় এই স্যাফডি ব্রাদার্সের যে ধরনের ছবি বানায়, ওরা ওটা বেটার ভাবে ডিল করছে। মানে ইট ইজ নট অনলি ওয়ান ম্যানস পার্সপেক্টিভ, ইট ইজ মোর অ্যাবাউট দ্য, মানে ফিমেল পার্সপেক্টিভটাও ইকুয়ালি রয়েছে এবং সেই ক্যারেক্টারটা অনেক বেশি ওয়েল রিটেন। এবং এমিলি ব্লান্টের পারফরমেন্সও খুবই ভালো পারফরমেন্স দিচ্ছে। দুজনকে একসাথে তাদের কেমিস্ট্রি, তাদের ঝগড়া, ইমোশনাল ব্রেকডাউন, ওই প্রত্যেকটা জায়গা দারুণভাবে এক্সপ্লোর করেছে। এবং তার সাথে
মানে ক্যারেক্টারটা আপনারা জানেন যারা এই রেসলার্স ইত্যাদি হয় তাদের একটা ড্রাগের অ্যাডিকশন, সেটার যে প্রতি সেটার সাথে লড়াই, সেটার যে ট্রমা, সেই জিনিসপত্রগুলোকে দারুণভাবে তুলে দেখিয়েছে। এবং তারপরে গল্পটা জাপানে শিফট হচ্ছে, সেখানে যে ইউএফসি চালু হয়েছিল, মানে ইউএফসি একটা ভার্সন, এবং সেটার মধ্যে ইয়াকুজা কিভাবে ইনভলভ ছিল সেই জিনিসপত্রগুলোর দিকও আমরা একটা দেখতে পাচ্ছি। তো সেইভাবে জিনিসটাকে দেখানো হয়েছে এবং তারপরে কাট্টু একটা অদ্ভুতভাবে জিনিসটাকে, সিনেমাটা শেষও হয় না খুব অদ্ভুতভাবে, মানে আপনি টিপিক্যালি একটা স্পোর্টস ড্রামাকে যেভাবে এক্সপেক্ট করেন শেষ হবে সেইভাবে মানে শেষ হয় না ছবিটা, একটা অদ্ভুতভাবে শেষ হয়। রেজিং বুলে ব্যাপারটা ছিল যে ক্যারেক্টারটা পুরোপুরি মানে খারাপ ক্যারেক্টার ছিল, কাইন্ড অফ বলতে পারেন যে নো সিম্প্যাথি। বাট এখানে কিন্তু লোকটা রিং এর মধ্যে যেরকমই হোক, রিং এর বাইরে কিন্তু ইজ এ গুড হিউম্যান বিং। মানে একটা রেসলার তাকে বাইরে থেকে দেখতে যেরকমই লাগুক, তার ভিতরটা কিন্তু অন্যরকম, সে একটা পুরো অন্যরকম পার্সপেক্টিভে বিশ্বাস করে, ঠিক আছে, সে কিন্তু রিয়েল লাইফে ফাইটিং প্রমোট করে না, সেই ব্যাপারগুলোকে খুব সুন্দরভাবে তুলে ধরেছে। তো ইটস মোর অফ আ ক্যারেক্টার স্টাডি, হিউম্যান ড্রামা, যেটা খুব ভালোভাবে এসছে। আমি ছবিটা ট্রেলার দেখি বুঝেছিলাম ছবিটা কি হবে, হোয়াট টু এক্সপেক্ট, এবং আমি রেজিং বুলের মতো কিছু একটা এক্সপেক্ট করে গেছিলাম, আমি সেটাই পেয়েছি এবং আউটস্ট্যান্ডিং পারফরমেন্সেস পেয়েছি, খুব ভালো ড্রামা পেয়েছি। আমার পার্সোনালি ছবিটা আমার জন্য ওয়ার্ক করেছে, আমি এরকম ছবি দেখতে পছন্দ করি, আমি এই ধরনের ছবি দেখেছি। এবং ইটস ভেরি আনফর্চুনেট যে আজকে যদি তাহলে রেজিং বুলের মতো ছবি যদি রিলিজ করতো, রেজিং বুলে সেই সময় আর কি 80s আমেরিকাতেও কিন্তু বিশাল যে বড় হিট হয়েছিল সেটাও নয়, দ্যাট ইজ অলসো ট্রু। বাট স্ম্যাশিং মেশিন যেন একটা কোনো চান্সই পেল না, মানে সেটাকে নিয়ে ওই লেভেলে কথাবার্তা হওয়া। ডেফিনেটলি ফেস্টিভ্যাল লেভেলে খুবই ভালো ওয়ার্ক করেছে, এবার দেখা যাক অস্কারসে গিয়ে কিরকম করে কি করে, সেটা দেখার মতো বিষয় হবে। রিয়েলি লুকিং ফরওয়ার্ড যে অস্কারসে এটার কি রেজাল্ট হয়, এবং রকের পারফরমেন্সের জন্য সে আর কিছু মানে কি হয় দেখার মতো বিষয় হবে সেটা। তো আপনাদের কি ওপিনিয়ন, আপনারা যদি দেখেছেন দ্য স্ম্যাশিং মেশিন অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।